স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে বললেন প্রধানমন্ত্রী। শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ। বাজার পরিস্থিতি নিয়ে সংসদের বাইরেও সোচ্চার থাকবে জামায়াত। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজি সিন্ডিকেট ভাঙতে পদক্ষেপ নেয়ার ঘোষণা। গুম নির্যাতন মামলায় হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফ সহ ৪ আসামির যুক্তিতর্ক উপস্থাপন। এবং হামে নতুন করে সিলেট ময়মনসিংহে ৩ শিশুর মৃত্যু। রাজশাহী মেডিকেলের ৩ ইউনিটে শিশু ইউনিটে ৭ মাসে ২৩ প্রাণহানি। আসসালামু আলাইকুম। মোহনের সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের শিক্ষা কারিকুলাম নতুন করে সাজানো সময়ের দাবি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সময়ের বাস্তবতা, প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও কর্মমুখী করা প্রয়োজন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন আয়োজিত বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ সময় স্কুল পর্যায় থেকে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বিগ ডাটা, বায়োটেকনোলজি ও সাইবার নিরাপত্তার মতো প্রযুক্তি ভবিষ্যতের কর্মসংস্থান ও অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। সরকার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট, সায়েন্স পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান মেলা, ইনোভেশন ফেয়ার, প্রোডাক্ট সোর্সিং ফেয়ার সহ এ ধরনের শিক্ষা ও দক্ষতা বিষয়ক আয়োজনকে উৎসাহিত করার পরিকল্পনা আমরা নিয়েছি। একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা এবং জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছতে পারেনি। র্যাঙ্কিং এর ক্ষেত্রে সাধারণত গবেষণা, প্রকাশনা, পাবলিকেশন, সাইটেশন এবং উদ্ভাবন এই বিষয়গুলোকে মনে হয় বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের অবস্থান কোথায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষাবিদগণ নিশ্চয়ই আরো চিন্তা ভাবনা করবেন। বাজারে নীরব চাঁদাবাজির সীমিত আয়ের মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। ভোরে রাজধানীর মিরপুরের শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গড়ে ওঠা মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের সিন্ডিকেট ভাঙতে চায় জামায়াত। নাজমুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর মিরপুরের শাহ আলী পাইকারি বাজারে সরেজমিনে বাজার পরিস্থিতি পরিদর্শনে আসেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাশেম সহ দলের নেতাকর্মীরা। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং নানা অভিযোগ ও সমস্যার কথা শোনেন। ১ লাখ টাকা ভাড়া আছে, ৯০,০০০ টাকা ভাড়া আছে, ৬০,০০০ টাকা ভাড়া আছে। ঘর বুঝে এই ব্যবসা সরকার নেই ৫,০০০। জি, ১৩ টাকা স্কয়ার ফিট, এসব সরকার আর কি ভাড়া নাই। ১৩ টাকা স্কয়ার ফিট। জি। পরিদর্শন শেষে তিনি বলেন, বাজারে বর্তমানে নীরবে চাঁদাবাজি চলছে, কিন্তু কেউ এ নিয়ে কথা বলার সাহস পাচ্ছে না। এখানে যে দোকানগুলো আছে, দোকানগুলো স্বস্তিদায়কভাবে যারা ব্যবসা করে তারা পায় না। এখানেও দখলদারিত্ব আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না। সবার মুখ চেপে রাখা হয়েছে। কারা করে এই চাঁদাবাজি? মধ্যস্থভোগী ও চাঁদাবাজরা সিন্ডিকেট গড়ে তুলেছে এমন অভিযোগ করে তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। বিগত অধিবেশনের শেষ দিবসে আপনারা শুনেছেন, আমি পরিষ্কার বলেছি যে সংসদের ৩০০ জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। সংসদে এ বিষয়ে কথা বলবেন বলেও জানান জামাত আমির। আড়ত বাজারে এসেছে, খুচরা বাজারেও যাব, এবং মুকাম যেখান থেকে উৎস সেখানেও আমরা খবর নেব, যাব, দরকার নিয়ে আমরা অবশ্যই কথা বলব।
নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী শাসনামলে ডিজিএফআইয়ের জেআইসির গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। সোমবার জবানবন্দি দিয়া সাক্ষী সাবেক যুবদল নেতা ও ব্যবসায়ী নাজিম উদ্দিনকে আজ জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হবে এই বিচারিক কার্যক্রম। এ মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের আনা হয়েছে ট্রাইব্যুনালে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ার ৬ জনকে হত্যাসহ ৩ অভিযোগের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন করবে প্রসিকিউশন। এই মামলার সব আসামি পলাতক। দর্শক, এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। মুদাসির, ট্রাইব্যুনালের কার্যতালিকার বিষয়গুলোর অগ্রগতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আসাদ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু হাইকোর্টে। বিষয়টি হচ্ছে যে আজকে কিন্তু চট্টগ্রাম ৪ ও চট্টগ্রাম ২ আসনে বিএনপির যে ২ প্রার্থী রয়েছে, অর্থাৎ আলমগীর ও হচ্ছে আসলাম চৌধুরী, তাদের যে প্রার্থিতার বিষয় নিয়ে পৃথক যে শুনানি রয়েছে সেই শুনানির কিন্তু আজকে হবে। বিষয়টি হচ্ছে যে এই ২ আসনের প্রার্থীরা কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার কিন্তু হাইকোর্ট থেকে অনুমতি পেয়েছিল, কিন্তু এই ২ আসনের জামায়াত প্রার্থীরা তাদের এই হাইকোর্টের দেওয়ার আদেশের বিরুদ্ধে কিন্তু লিভ টু আপিল করে। তো সেই লিভ টু আপিলের জন্য কিন্তু এই ২ আসনের নির্বাচনের ফলাফল কিন্তু স্থগিত রাখা হয়। তো আজকে এই নিয়ে কিন্তু একটা শুনানি রয়েছে, যেটা শুনানি কার্যক্রম কিছুক্ষণ পর হবে। এদিকে কিন্তু এই হাইকোর্টে আজকে কিন্তু হাইকোর্টে এবিএম বিচারপতি, সাবেক যে বিচারপতি এবিএম খায়রুল হকের কিন্তু ২ মামলা কিন্তু জামিনাদেশ দিয়েছেন। যে ২ মামলা সেটি হচ্ছে যাত্রাবাড়ি ও মিরপুরে যে হত্যা মামলা, বিশেষ করে জুলাই আন্দোলনের সময়, সেই জুলাই আন্দোলনের সময় ২ জায়গায় যে হত্যা মামলা তার বিরুদ্ধে ছিল, সেই বিষয়ে কিন্তু জামিন রেখেছেন হাইকোর্ট। তো এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আজকে গাজীপুরের কোনাবাড়িতে যে হৃদয় হত্যা, সেই হত্যা মামলা কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও ২ মাস বাড়িয়েছে ট্রাইব্যুনাল। বিষয়টি হচ্ছে প্রসিকিউশন কিন্তু একটু সময় চেয়েছে এবং এই নিয়ে কিন্তু তদন্তের অগ্রগতির কিন্তু একটি প্রতিবেদনও দাখিল করেছে ট্রাইব্যুনালের কাছে। তো তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে কিন্তু মহামান্য ট্রাইব্যুনাল কিন্তু আরও 2 মাস সময় বাড়ায়। এদিকে এই মামলার কিন্তু 2 আসামি শফিকুলের বেল পিটিশনের জন্য কিন্তু আবেদন করেছেন। একই সঙ্গে কিন্তু আশরাফ, সেও কিন্তু বেল পিটিশনের জন্য কিন্তু আবেদন করেছেন। তো সে বিষয়ে কিন্তু শুনানির জন্য 19 মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আর বাকি যে মামলাগুলো, সেই মামলার কিন্তু বিচারিক কার্যক্রম চলছে। তো আসাদ, এই ছিল আপাতত হাইকোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে পাওয়া আমার কাছে তথ্য। মুদাসির, আপনাকে ধন্যবাদ। চলতি মাসেই মাতুয়াইল ল্যান্ডফিল্ডের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উৎপাদনের আশায় এখনও বুক বেঁধে আছেন স্থানীয়রা। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, ল্যান্ডফিল্ড থেকে শুধু বিদ্যুৎ নয়, উপজাত হিসাবে মিলবে মুরগির, মাছের খাবার, খাদ্যসহ শিল্পের কাঁচামাল। এতে খরচ হবে না কোনো টাকা। মনির হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বিজন কুমার। কিছুক্ষণ পর পর গাড়ির আসা যাওয়া, প্রতিটি গাড়িতে চোখ পড়লেই দেখা যাবে ময়লা আর আবর্জনা। আসছে ময়লা নিয়ে, আর ওজন শেষে নিয়ে যাওয়া হচ্ছে স্তূপের দিকে। মাতুয়াইল ল্যান্ডফিল্ডের এই চিত্র প্রতিদিনের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ফেলা বর্জ্যের শেষ ঠিকানা এই স্থান। মিথেন গ্যাস আর বর্জ্যের স্তূপের গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। বাতাসটা যে সময় ছাড়ে, ওই সময় মনে করেন একটা কাঁচা গন্ধ বেরে, মানে নাকদম বন্ধ হয়ে যায়। আমরা তো আই মাঝে মধ্যে ধরেন 1 মাস 2 মাস বা 6 মাস পর, কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগে, ঠিক আছে, থাকতে এনে। সন্ধ্যার পরে মনে করেন মশা লাগে, এদিকে থাকা যায় না, অনেক মশা। এই ফিল্ডে প্রতিদিন ফেলা হয় প্রায় 3200 টন বর্জ্য। বছরের পর বছর এই ল্যান্ডফিল্ড থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা শোনা গেলেও তা আজও আলোর মুখ দেখেনি। এটা তো আমরা অনেকদিন যাবত শুনে আসতেছি, মানে বিদ্যুৎ, গ্যাস, আপনার এই কৃষকের অনেক অভাব চলতে আছে, সারের দাম বেশি, সব দিকে তো সমস্যা দেশে, তাইলে তো আপনার সব দিকে ভালো হবে। তবে আশার বাণী শোনালেন সিটি কর্পোরেশনটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসের মাঝামাঝি এই ল্যান্ডফিল্ড থেকে শুরু হবে বর্জ্য রূপান্তরের কাজ। জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিয়েছি আমরা। আপনি জানেন যে আমাদের কোরিয়ান কোম্পানি বিএনএফ, তাদের সাথে আমরা একটা
চুক্তি করেছি যে তারা এই ল্যান্ডফিল্ডের যেই বর্জ্যটা আছে এটাকে প্রসেস করে তারা টোটাল 5টা প্ল্যান্ট তারা এখান থেকে করবে, 5টা প্ল্যান্ট থেকে 5টা প্রোডাক্ট উৎপাদন করবে। প্রতিষ্ঠানটির দাবি এই ল্যান্ডফিল্ড থেকে শুধু বিদ্যুৎ নয়, উৎপাদন হবে মুরগি ও মাছের খাবার, কসমেটিক শিল্পের কাঁচামাল, পাইরোলাইসিস তেল, জমিতে ব্যবহারযোগ্য ব্ল্যাক কার্বন, কম্পোস্ট সার ও নির্মাণে ব্যবহৃত ইটও। এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য টোটাল $435 মিলিয়ন লাগবে। এই $435 মিলিয়ন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট অথবা সিটি কর্পোরেশন কেউই পে করতে হবে না, এটা তাদের ইনভেস্টমেন্ট। এবং বিনিময়ে আমাদের ময়লার জন্য তারা ভাড়া দিবে, প্রতি কেজি ময়লার জন্য, এবং জায়গার জন্য ভাড়া দিবে, এবং প্রফিটের 20% তারা আমাদেরকে দিবে। ল্যান্ডফিল্ডের বর্জ্য সম্পদে রূপান্তর হলে একদিকে যেমন আয় বাড়বে সিটি কর্পোরেশনের, অন্যদিকে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে মনে করছেন সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। হামো এর উপসর্গে নতুন করে সিলেটে 2 এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 7 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হামে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন 26 জন। 17 মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহে ভর্তি হয়েছেন 1270 জন। এখন পর্যন্ত হাসপাতালে মৃত্যু হয়েছে 29 জন শিশুর। দর্শক, এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সানিউল আলম রাজু। রাজশাহীতে হাম পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। আচ্ছা, আপনি যেমনটা বলছিলেন, আপনাকে হামের যে রাজশাহীর যে অবস্থা সেটি আপনাকে বলি যে রাজশাহীতে কিন্তু হামের যে উপসর্গ সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। এর জন্য বলতে পারি যে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এই হাম উপসর্গের যে চিকিৎসা নেওয়া আসা রোগী থেকে। তবে আগে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর রোগী আসতো এই হাসপাতালে, হাম উপসর্গ নিয়ে ভর্তি হতো, তবে অনেকটাই কমে গিয়েছে হামের রোগী। গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে 6 জন রোগী এই যাবৎ ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন। এ যাবৎ মোট 99 জন রোগী হাম উপসর্গ নিয়ে এখন চিকিৎসা নিচ্ছেন। মোট রোগীর সংখ্যা 990 জন রোগী এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। আমরা রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি যে সব থেকে বেশি রোগী আছে রাজশাহীর গোদাগাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে। আসলে আমরা ভিতরে গেছি, সেখানে যারা অভিভাবকরা রয়েছে হামের রোগীর স্বজনরা রয়েছে তাদের কাছে শুনেছি যে আসলে তাদের এই হাম আক্রান্ত সেখানে বেশি হওয়ার কারণ কি, তারা কি কোনো টিকার আওতায় আসছে কিনা সেটি শোনার চেষ্টা করেছি। তারা বলেছে যে আসলে টিকার অনীহার কারণে তাদের যে হামের উপসর্গ সেটি কিন্তু ওই অঞ্চলগুলোতে বেশি, আমাদের তথ্যে এটি এসেছে। তবে আরেকটি বিষয় আপনাকে বলি যে হামের যে চিকিৎসা সেটি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যাপকভাবে দেওয়ার চেষ্টা করছে এবং এখন পর্যন্ত আইসোলেশনের ব্যবস্থা রয়েছে হামের। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে হামের যে সেবা সেটি কিন্তু এখন পর্যন্ত সেইভাবেই দিয়ে থাকছেন তারা। তো এ ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজু, আপনাকে ধন্যবাদ। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ইউনিটে উদ্বেগজনক হারে বাড়ছে মৃত্যু। গত 7 মাসে হাসপাতালটিতে ভর্তি হওয়ায় 28,000 শিশুর মধ্যে 2,255 জনই মারা গেছে। চিকিৎসকদের মধ্যে নবজাতকের জটিলতা, নিউমোনিয়া, হামসহ বিভিন্ন রোগের পাশাপাশি আইসিইউ সংকটই মৃত্যুর হার বৃদ্ধির অন্যতম কারণ। রাজশাহী থেকে মেহেদি হাসান শ্যামলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। শিশুদের কান্না, স্বজনদের আহাজারি আর উদ্বেগে ভরা অপেক্ষা যেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ইউনিটকে নিঃশব্দ মৃত্যুপুরীতে পরিণত করেছে। অনুসন্ধানে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর থেকে এবছরে মার্চ পর্যন্ত 7 মাসে শিশু ইউনিটে ভর্তি হয়েছে 28,427 শিশু। এর মধ্যে মারা গেছে 2,055 জন। সেই হিসেবে গড়ে প্রতিদিন মৃত্যু হয়েছে প্রায় 10 শিশুর। হাসপাতালের তথ্য অনুযায়ী গত বছরে সেপ্টেম্বরে ভর্তি হয় 4,070 জন,
মারা যায় 336 জন। অক্টোবরে ভর্তি হওয়া 3901 জনের মধ্যে মৃত্যু হয় 344 জনের। নভেম্বরে 4199 শিশুর মধ্যে মারা যায় 343 জন। ডিসেম্বরে ভর্তি 3743 শিশুর মধ্যে মৃত্যু হয় 361 জনের। চলতি বছরে জানুয়ারিতে 3735 শিশুর মধ্যে মারা যায় 276 জন। ফেব্রুয়ারিতে 4257 জনের মধ্যে 291 জন এবং মার্চে ভর্তি হওয়া 4522 শিশুর মধ্যে মারা গেছে 304 জন। হাসপাতাল সূত্র বলছে, মৃত শিশুদের মধ্যে 5% ছিল নবজাতক। এত শিশুর মৃত্যু ঠিক কী কারণে তা জানতে গবেষণার প্রয়োজন বলে মত দেন এই চিকিৎসক। এই যে বিপুল সংখ্যক শিশু মৃত্যুবরণ করেছে গত কয়েক মাসে সারা দেশে, তারা কী কারণে মারা যাচ্ছে সেটি নিয়ে আসলে গবেষণা হওয়া প্রয়োজন। একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে আমি মনে করি এর পিছনে কয়েকটি কারণ থাকতে পারে। এদিকে শিশু মৃত্যুর এই উচ্চ হার কমাতে শিশু স্বাস্থ্যের বিষয়ে জনসচেতনতা বাড়ানো এবং চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। কারণ যদি অনুসন্ধান করা না যায় তাহলে কিন্তু এই সংকট কিন্তু দিনের পর দিন বাড়তে থাকবে এবং এটা শুধুমাত্র রাজশাহীকে দিয়ে না, এটি সমগ্র দেশেই কিন্তু এর প্রভাব কিন্তু পড়বে। আর সমস্যার গুরুত্ব অনুধাবন করে সবাইকে দায়বদ্ধতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আগে কি হয়েছে সেটার একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে, তার সাথে সাথে এই মুহূর্তে যে অবস্থাটা আছে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং কোনো মৃত্যু যাতে শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয় সেদিকে নজর দেওয়াটাই খুব জরুরি। শিশু মৃত্যুর উচ্চ হার কমাতে স্বাস্থ্য বিভাগের কার্যকর ভূমিকা চান সাধারণ মানুষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকারীরা ডিবি পুলিশের নজরদারিতে রয়েছেন বলে উল্লেখ করে যে কোনো সময় তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন মহানগর ডিবির দায়িত্বে থাকা এই অতিরিক্ত কমিশনার। এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে চলতি মাসের 11 দিনে তালিকাভুক্ত চাঁদাবাজ 154 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে 261 জন। তিনি জানান ডিবি পুলিশের ওয়ারি জোনের অভিযানে যাত্রাবাড়ি থেকে পেশাদার 5 ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। তারা ঈদকে সামনে রেখে বিকাশের এজেন্ট বা স্বর্ণের দোকানে ডাকাতির পরিকল্পনা করছিল। আন্তজেলা ডাকাত দলের 5 জন সদস্যকে গ্রেপ্তার করে। তারা যাত্রাবাড়ি এলাকায় একটা স্থানে একটা ফার্নিচারের দোকানের সামনে সমবেত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। ডিবি ওয়ারি বিভাগের সদস্যগণ গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে। তাদের সঙ্গে 2টি বিদেশি পিস্তল, একটি চাপাতি, 4টি হাতবোমা এবং 2 কেজির মতো গান পাউডার বা বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এবং তারা এই ডাকাতির কাজে ব্যবহারের জন্য যে 2টি মোটরসাইকেল নিয়ে আসছিল সেই 2টি মোটরসাইকেল আমরা গ্রেপ্তার করেছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে শান্তি আলোচনার স্থবির হয়ে পড়ায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট যে কোনো মুহূর্তে আবারও হামলার কথা ভাবছেন। এই পরিস্থিতিকে সামরিক বিকল্পের বিষয়টি ওয়াশিংটনের টেবিলে গুরুত্ব পাচ্ছে। এদিকে প্রকাশ্যে ভিন্ন অবস্থান নিলেও আঞ্চলিক এই সংঘাতে ইরানকে ভিন্নভাবে সহায়তা করছে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান, এমন তথ্যই উঠে আসছে সংবাদ মাধ্যমে। বিস্তারিত প্রিয়াঙ্কা নীতির ডেস্ক রিপোর্টে। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় দেশটির ওপর আবারও হামলা চালানোর ব্যাপারে জোরালোভাবে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক সূত্র সংবাদ মাধ্যম সিএনএনকে জানান, গেল কয়েক সপ্তাহের চেয়ে এ মুহূর্তে হামলার ব্যাপারে ট্রাম্পকে বেশি সিরিয়াস মনে হচ্ছে। সূত্রগুলোর তথ্যমতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ ইরানের বিরুদ্ধে আবারও হামলার জন্য বলছেন। তাদের মতে হামলা হলে ইরান আরও দুর্বল হবে এবং তারা আলোচনার টেবিলে বসবে। পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের সময় সংযুক্ত আরব আমিরাত ইরানের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে অত্যন্ত গোপনে বিমান হামলা চালিয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এছাড়া ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময় সংযুক্ত আরব আমিরাতকে দখলদার ইসরায়েল তার আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ।
এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস জানায়, ইরান আমেরিকা সংঘাতের সময় নিজেকে নিরপেক্ষ পক্ষ ও মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরলেও গোপনে ইরানের সামরিক ও নজরদারি বিমানগুলোকে নিজেদের বিমান ঘাঁটিতে রাখার অনুমতি দিয়েছিল পাকিস্তান। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে বললেন প্রধানমন্ত্রী। শিক্ষা ব্যবস্থা ঠেলে সাজানোর উদ্যোগ। বাজার পরিস্থিতি নিয়ে সংসদের বাইরেও সোচ্চার থাকবে জামাত। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজি সিন্ডিকেট ভাঙতে পদক্ষেপ নেওয়ার ঘোষণা। গুম নির্যাতন মামলায় হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় হানিফ সহ 4 আসামির যুক্তিতর্ক উপস্থাপন। এবং হামে নতুন করে সিলেট ময়মনসিংহে 3 শিশুর মৃত্যু। রাজশাহী মেডিকেলে শিশু ইউনিটে 7 মাসে 23 প্রাণহানি। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।